আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা শান আজকে আমাদেরকে একত্রিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। আজকে আমাদের এই আলোচনা স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল রংপুরের পক্ষ থেকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও হোমিওপ্যাথিক চিকিৎসায় এর সফলতা। বিষয়বস্তুটা কি, টপিকটা কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় এর সফলতা। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা এটাতে সফলতা কতটুকু আমাদের, বা আমরা চিকিৎসা করে কতটুকু সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহ পাকে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এরপরে শুকরিয়া জানাই যারা এই প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে জড়িত আছে, দোয়া দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে সম্পৃক্ত আছেন সকলেরই শুকরিয়া আদায় করি। আর অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের আহমদ ফারুকী স্যারের প্রতি, যিনি আমাদেরকে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে উৎসাহিত করেছেন, সাহায্য করেছেন, সর্বোপরি এরকম প্ল্যাটফর্মটা উদ্বোধন করে দিয়ে গেছেন আমাদের জন্য। তো আজকে আমি এখানে আলোচনা করব প্রতিবন্ধিতা নিয়ে। অর্থাৎ বিশেষ চাহিদা মানে কি? যার বিশেষ কিছুর প্রয়োজন। আপনারা আমার দিকে খেয়াল করেন, আমার কিন্তু বিশেষ কিছুর প্রয়োজন, তার মানে এক অর্থে আমিও প্রতিবন্ধী। কি প্রয়োজন? চশমা একটা প্রয়োজন। চশমা ছাড়া হলে আমি প্রতিবন্ধী না। জাস্ট উদাহরণ দিচ্ছি, বিশেষ চাহিদা, বিশেষ জিনিসের যার চাহিদা সেও প্রতিবন্ধী। এক অর্থে চশমা ব্যবহারকারীও প্রতিবন্ধী। কেউ যদি এরকম হয়, টাইট কাপড় ছাড়া চলতে পারে না, তো তার বিশেষ চাহিদা আছে, সেও ওয়ান কাইন্ড অফ বিশেষ চাহিদা মানে ওয়ান কাইন্ড অফ প্রতিবন্ধী। আমি জাপানিজ ভাষা জানি না, ওইখানে আমি ডিজেবল, অ্যাবল না, আমার ক্ষমতা নেই, তাহলে আমি ওইখানে ডিজেবল, তাহলে আমার মধ্যে ডিসেবিলিটি আছে। হয়তো আমি অটিস্টিক না, কিন্তু আমি ডিজেবল। আমি সাঁতার কাটতে পারি, এখানে আমি ডিজেবল, তাহলে ডিজেবল আমি নিজেও। আমি যদি ডিজেবল হই, তাহলে আরেকজন ডিজেবলের প্রতি আমার কর্তব্যটা কি? তাকে সহানুভূতি দেখানো। অনেক ডিজেবল অটিজম বাবু বাসায় থাকলে, ফ্যামিলিতে থাকলে, ওই ফ্যামিলিকে কেউ বাসা ভাড়া দিতে চায় না, ওই ফ্যামিলির সাথে কেউ মিশতে চায় না। ওই প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে কোনো অনুষ্ঠানে গেলে তাকে সবাই আন্ডার এস্টিমেট করে যে নিশ্চয়ই তোর বাপ দাদার অভিশাপ লাগছে। এটা অভিশাপ নয়, এটা ক্রোমোসোমের মিউটেশনের কারণে হয়েছে। এক হয় ক্রোমোসোমের মিউটেশনের কারণে, কারণ যেটা প্রতিবন্ধিতার কারণ যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে ক্রোমোসোমের মিউটেশন, আরেকটা হচ্ছে ডিউরিং দ্য লেবার মানে প্রসবকালীন সময়ের সমস্যা। প্রসবকালীন সময়ে চিহ্নিত করা যায় বাচ্চাটাকে, যে এই বাচ্চাটা আমার প্রতিবন্ধী হবে কি হবে না, বা এ বড় ধরনের কোনো ঝুঁকিতে পড়বে কি পড়বে না। যদি প্রসবকালীন সময়ে গোল্ডেন মিনিটের মধ্যে বাচ্চা না কাঁদে, তাহলে বুঝতে হবে এই বাচ্চা ভবিষ্যৎ জীবনে বড় ধরনের বিপদে পড়বে। গোল্ডেন মিনিট 1 মিনিট, জন্মের সাথে সাথে নর্মালি 1 মিনিট একটা বাচ্চা কাঁদবে, তাহলে এটা স্বাভাবিক। কিন্তু যদি 2 মিনিট পরে কাঁদে, তাকে বিভিন্ন উপায় অবলম্বন করে কাঁদাতে হয়, তাহলে এটা স্বাভাবিক বাচ্চা নয়, অস্বাভাবিক বাচ্চা। বিশেষ চাহিদা সম্পূর্ণ চাহিদা তার দরকার। এরপরে আবার কি, একটা বাচ্চা জন্ম নিল, জন্মের সময় তার ওজনটা ঠিক নেই। জন্মকালীন ওজন 2.5 কেজি থেকে 3.5 কেজি থাকতে হবে, কারো ওজন 1.5 কেজির নিচে। কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে, তার ওজন 4 কেজি 5 কেজি, তাহলে এরও ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে। আবার জন্মের সময় তাকে প্রপার লেবার ফ্যাসিলিটিস দেওয়া হয়নি, প্রসবকালীন যে ফ্যাসিলিটিসগুলো পায়নি, বাচ্চা জন্ম হতে ধরে এসে আটকা পড়েছে। এখন তার ল্যাক অফ অক্সিজেন হতে পারে, অক্সিজেনের ঘাটতির কারণে এই বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে বা বড় ধরনের রোগের সম্মুখীন হতে পারে। অক্সিজেনের কারণে যেটা বড় সমস্যা, সেটা হলো সিপি, সেরিব্রাল পলসি। বাচ্চাটা জন্মের সাথে সাথে আঘাত পেয়ে গেছে, বাচ্চাকে বের করার সময় নার্সের হাতে হোক, দাইয়ের হাতে হোক, বাড়িতে লোকজনের হাতে হোক, আঘাত পেয়ে গেছে। এই আঘাতের কারণে সে প্রতিবন্ধী হতে পারে। তাহলে দিস ইজ আ ডিজিজ, নট কার্স। এটা অভিশাপ নয়, এটা একটা রোগ, আর এই রোগের চিকিৎসা আছে,
এটা আমার যেমন জ্বর হয়, মাথা ব্যথা হয়, সর্দি হয়, কাশ হয়, এটা একটা রোগ। এই রোগীকে আমাকে শ্রদ্ধাও করতে হবে, তাকে যথাযথ ম্যানেজমেন্টও দিতে হবে এবং তাকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। আমার বাসার অনুষ্ঠানে যদি একটা ডিসেবল বাচ্চা আসে, তার জন্য যথাযথ সুযোগ সুবিধার ব্যবস্থা আমাকে করতে হবে, তাহলে আমি মানুষ। আর আমার কাছে যদি মনে হয় এটা অভিশপ্ত সন্তান নিয়ে আসছে, আমার সন্তানের অভিশাপ লাগে নাকি? এটা ডিসেবিলিটি। ওইখানে বুঝতে হবে যে ভাবছে সে ডিসেবল, তার বিশেষ কিছু দরকার, যার বিশেষ কিছু দরকার সে ডিসেবল। তো আমি যেখানে যাচ্ছিলাম যে আসলে এই ডিসেবিলিটি জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে ডিসেবিলিটির অনেকগুলো বিষয় জানতে হবে। প্রথম, ডিসেবিলিটি কিছু আইন আছে আমাদের দেশে, আইন করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা ও অধিকার বা আইন 2013 সালে এটা পাশ করা হয়েছে। প্রতিবন্ধী ট্রাস্ট আছে, 2019 সালে এটা করা হয়েছে। বাংলাদেশে বড় বড় সংস্থা আছে, সেই সংস্থাগুলো থেকে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য ভাতা দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, ম্যানেজমেন্ট দেওয়া হয়, পুনর্বাসন করা হয়, এমনকি তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হয়। এটা আমাদের কাছে, এটা একটা পার্ট। প্রতিবন্ধী চিকিৎসা জানার আগে প্রতিবন্ধী ম্যানেজমেন্ট জানতে হয়, প্রতিবন্ধী ম্যানেজমেন্ট জানার আগে প্রতিবন্ধিতার কারণ জানতে হয়, প্রতিবন্ধিতার কারণ জানার আগে প্রতিবন্ধিতার আইনগুলো আমাদেরকে জানতে হয়। কারণ একজন প্রতিবন্ধী কি কি আইনি সুবিধা পেতে পারে। একজন প্রতিবন্ধী ব্যক্তি স্কুলে যাওয়ার সমান অধিকার পাবে সে। আর এই কারণে আপনারা দেখবেন এখন নতুন নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে বাংলাদেশে, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, ওখানে কিন্তু একটা র্যাম্প থাকে, অর্থাৎ হুইল চেয়ার ওঠানোর ব্যবস্থা থাকে। এটা সব জায়গায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, এয়ারপোর্টে থাকবে, স্টেশনে থাকবে, রেল লাইনে থাকবে, রেল স্টেশনে এই ব্যবস্থা আছে। তাহলে আইন যদি আমি না জানি, ওই আইন অনুযায়ী আমি আমার অধিকারগুলো আদায় করতে পারবো। এই জন্য প্রতিবন্ধিতার সম্পর্কিত যতগুলো আইন আছে সবগুলো আমাদেরকে জানতে হবে। যেমন এখানে আছে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষানীতি, বিশেষ প্রতিবন্ধীদের জন্য ইনক্লুসিভ এডুকেশন, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, নিবিড় চিকিৎসা শিক্ষানীতি চালু হয়েছে 2019 সালে। নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 সালে, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ও বিধিমালা 2015, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এই আইনগুলো আমাদেরকে জানতে হবে এবং ওই অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে হবে কি, আমি প্রতিবন্ধিতার সম্পর্কে জানতে পারবো, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বলতে পারবো আপনি এই সুযোগ সুবিধা পেতে পারেন। যেমন পরীক্ষার হলে একটা প্রতিবন্ধী বাচ্চা পরীক্ষা দিচ্ছে, আমি আইন যদি না জানি তাহলে কিছু জানবো না। প্রতিবন্ধী একজন পরীক্ষার্থী অন্য সাধারণ পরীক্ষার্থীর চাইতে পরীক্ষা চলাকালীন সময় আধা ঘন্টা সময় বেশি পাবে, 30 মিনিট। আমি যদি না জানি আদায় করবো করতে, আমার চারপাশে প্রতিবন্ধী থাকতেই পারে। আমি একজন স্কুল টিচার হতে পারি, আমি আমার বাচ্চা স্কুল বই হতে পারে, আমার রিলেটিভসের কেউ প্রতিবন্ধী হলে সেই স্কুল বই হতে পারে, সে তো পরীক্ষার সময়টা বেশি পাবে। তাহলে এই আইনগুলো আমাদেরকে প্রথম জানতে হবে। আর প্রতিবন্ধিতার সকল ধরনকে একসাথে বলা হয় এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা ডিসএবিলিটি। কোথাও ডিসঅর্ডার আছে, কোথাও ডিসএবিলিটি আছে। নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি কেন হয়, কি জিনিস এটা? এটা হচ্ছে শিশুদের দক্ষতা বা পারঙ্গমতা বা কার্যক্ষমতা বা অঙ্গ প্রত্যঙ্গ চালানোর জন্য যে সময় দরকার, এই সময় বা যেই সময় বিকাশ হওয়া দরকার, এই বিকাশটা ধীরে হয়। এই ধীর বিকাশজনিত সমস্যাটাই হচ্ছে এনডিডি। ধীর বিকাশজনিত সমস্যাটা হচ্ছে এনডিডি। এনডিডি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই এনডিডির অধীনেই আছে অটিজম। এই অটিজমকে বলা হয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এএসডি। এরপর আছে আইডি, ইন্টেলেকচুয়াল ডিসঅর্ডার। এরপর আছে এলডি, লিটারেসি ডিসঅর্ডার, ডিসএবিলিটি, লিটারেসি ডিসঅর্ডার। এরপর আছে সিপি, সেরিব্রাল পালসি। এরপর আছে এডিএইচডি, ডাউন সিনড্রোম। তারপর আছে ইন্টেলেকচুয়াল মানে ডিসএবিলিটি মানে বুদ্ধিগত সমস্যা, অর্থাৎ তার বুদ্ধিগত বিকাশটা সরাসরি হচ্ছে। আমরা মনে করি হাত পা বাঁকা থাকলে মনে হয় সে
প্রতিবন্ধী, আসলে তা না। একজন কানে শোনে না, শ্রবণ প্রতিবন্ধী, চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি ঠিক মতো কাজ করে না, তাহলে ইন্টেলেকচুয়াল প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী যেটাকে বলা হয়। একজনের পড়ালেখা শিখাচ্ছেন আপনি, স্বাভাবিক বাচ্চাকে একটা শব্দ 10 বার বললে সে উচ্চারণ করতে পারে, এই বাচ্চাটাকে 10 বার বললে সে উচ্চারণ করতে পারে না, তার মানে তাকে বলতে হয় 20 বার, 25 বার, 30 বার, তাহলে এও ডিজেবল। একটা বাচ্চা নর্মালি 8 মাস বয়স থেকে 15 মাস বয়সের মধ্যে সব শব্দগুলো মোটামুটি সে উচ্চারণ করা শিখে যাবে, কিন্তু দেখা যাচ্ছে 3 বছর বয়স একটা বাচ্চা অনেক শব্দ উচ্চারণ করতে পারছে না, অথবা কোনো শব্দ উচ্চারণ করতেছে না। 1 বছর বয়স কোনো শব্দ উচ্চারণ করতে, এটা হচ্ছে ডিলে স্পিচ, তার কথার মধ্যে ডিলে আছে, ডিলে স্পিচ। এইটার জন্য আবার দরকার স্পিচ থেরাপি। প্রত্যেকটা ডিসেবিলিটির জন্য ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট আছে। ডিসেবিলিটি চিকিৎসার সবচেয়ে বড় জিনিস হলো ম্যানেজমেন্ট। আর পৃথিবীর কোনো প্যাথিতে ডিসেবিলিটি চিকিৎসা নেই এক্সেপ্ট হোমিওপ্যাথি। শুধুমাত্র প্রতিবন্ধী চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে, আর কোনো প্যাথিতে নেই। তাহলে আপনারা বলেন যে ইটনা বা বঙ্গবন্ধু শেখ ওই যে কি পিজি হাসপাতাল আছে, ইটনা এত বড় একটা সংগঠন প্রতিবন্ধী চিকিৎসার জন্য, বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন। সাভারে আছে সিআরপি, এত বড় সংগঠন। ওরা কি করে? ওরা ম্যানেজমেন্ট দেয়। ওরা যে ওষুধগুলো দেয় ওগুলো ডিসএবিলিটি দূর করার ওষুধ না, ডিসএবিলিটি আর যেন না বাড়ে সেটা চেষ্টা করে না ম্যানেজমেন্ট। এই মেইন চিকিৎসা হবে ঘুমের। যত ডিসেবল পার্সন দেখবেন মেইন চিকিৎসা তার ঘুমের। তাকে ঘুমের ওষুধ খাওয়াবে। কি হবে? হবেটা কি? ঘুমের ওষুধ খেতে খেতে সে ওটাতে অভ্যস্ত হয়ে যাবে, তার মধ্যে আরেকটা নতুন ডিসএবিলিটি দেখা দেবে। তার থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোনটা নিঃসরণ হওয়ার কথা ছিল, এই হরমোন নিঃসরণটা বাধাগ্রস্ত হবে। যদি যথাযথ হরমোন নিঃসরণ না হয় তাহলে ওই বাচ্চা বা ওই ব্যক্তির ন্যাচারাল যে গ্রোথ ফিজিক্যাল আর মেন্টাল এটা বাধাগ্রস্ত। এই জন্য ডিসএবিলিটির জন্য প্রথম যেটা আমাদের দরকার, ডিসএবিলিটি আইন আমাদের আগে জানতে হবে, কারণ এইটার সাথে চিকিৎসার একটা সম্পর্ক আছে। যদি আইন না জানি ওইটা জানাবো, তাহলে আমরা জেনে গেলাম যে এই 4টা আইন আছে। আরো একটা আছে, ওইটা অন্যরকম, ওই জন্য ওটা এখানে উল্লেখ করলাম না। ওটাও ডিসএবিলিটি উপলক্ষে 4টা-5টা আমাদের ডিসএবিলিটি আইন আছে। ডিসেবল ব্যক্তিদের সুরক্ষা আইন আছে, তাদের অধিকার বাস্তবায়নের জন্য অধিকার আদায়ের আইন আছে। আমরা সেটা অ্যাপ্লাই করতে হবে, এটা জানতে হবে। তাদের ম্যানেজমেন্ট আছে, আসলে মূল হলো ম্যানেজমেন্ট। আপনার কাছে একজন আসলো, আমার বাবুটা ক্লাব লেগ। এখন আপনি ক্লাব শব্দটা বোঝেন না, চট করে মোবাইলে দেখলেন ক্লাব বুঝে গেলেন, কিন্তু ওইটার ম্যানেজমেন্ট আপনি পাবেন কোথায়? ওইটা ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট তো আর মোবাইলে এত দেওয়া থাকে না, পাবেন কোথায়? এটার জন্য আপনাকে এই ম্যানেজমেন্টটা শিখতে হবে। ক্লাব লেগ যেগুলো, এগুলো মেডিসিনের চাইতে ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি দরকার। এখন আপনাকে জানতে হবে এই আপনার এই যে বৃদ্ধাঙ্গুলটা আছে না, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কিভাবে বাচ্চার পাটা ম্যাসেজ করতে হবে, এইটা এখানে একটা জাদু আছে। কিভাবে আপনি মেসেজ করবেন? এই জায়গাটা দিয়ে মেসেজ করতে হবে, অবশ্যই এই জায়গা নয়, এই জায়গা দিয়ে আপনাকে মেসেজ করতে হবে। কিভাবে মেসেজ করতে হবে? আপনি মেডিসিনও দিলেন, ম্যানেজমেন্টও দিলেন। আপনি একটা রোগীকে বললেন, জ্বরের রোগী আপনার কাছে এসেছে, আপনি ওষুধ দিলেন, বললেন যে ঠান্ডা খাবেন না, ঠান্ডায় যাবেন না, আইসক্রিম খাবেন না, ভিজে জিনিস খাবেন না, আর যাতে আপনার জ্বরটা না বাড়ে এই জন্য যেগুলো ব্যবস্থা করবেন এগুলো গ্রহণ করবেন, তাহলে আপনি ম্যানেজমেন্টও দিলেন। চিকিৎসা শাস্ত্রে মেডিকেশনের চাইতে ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক বেশি। চিকিৎসা শাস্ত্রের 60% ডিপেন্ড করে সাইকোলজিক্যাল বিষয়ে, ফেইথ। তাহলে ফার্স্ট থিং ইজ দ্যাট ফেইথ থাকতে হবে। এখন আপনার কাছে পেশেন্ট এসেছে, আপনি তার কিভাবে ফেইথটা কালেক্ট করবেন সেটা বা আর্ন করবেন সেটা আপনার পার্সোনাল। আপনি না পেশেন্টের ফেইথ অর্জন করতে না পারেন, ও পেশেন্ট আপনার কাছে ওষুধ সিলেক্টেড ওষুধগুলো দেবে যে কাজ হচ্ছে। তাহলে ফার্স্ট হল ফেইথ, দেন ম্যানেজমেন্ট, অ্যান্ড আফটার দেন মেডিকেশন, তারপরে চিকিৎসা ঔষধ। এমন অনেক রোগী আমাদের কাছে আসবে যাদের মেডিকেশন মাত্র 10% দরকার, 90% হচ্ছে তার সাইকোলজিক্যাল ব্যাপার আর ম্যানেজমেন্ট। তাহলে আমাকে জানতে হবে যে এই রোগীটা আমার কাছে আসছে, এর ম্যানেজমেন্ট কি। আপনার কাছে একটা ক্যান্সার পেশেন্ট এসেছে, আমাদের হোমিওপ্যাথিতে সবচেয়ে জটিল এবং কঠিন রোগের নাম জানেন?
কারণ জানা আছে সবচেয়ে জটিল এবং কঠিন রোগের নাম? হোমিওপ্যাথির সবচেয়ে হোমিওপ্যাথির যারা বড় বড় মনি ঋষি ওনারা বলেছেন, আমার কথা না, বড় বড় মনি ঋষি, যে হোমিওপ্যাথিক ডাক্তারের পাণ্ডিত্য বোঝা যায় সর্দি আর জ্বর আর কাশের চিকিৎসা। হোমিওপ্যাথি ডাক্তারের পাণ্ডিত্য প্রমাণ হয় জ্বর এবং কাশের চিকিৎসা। তার মানে এইটাই জটিল। ক্যান্সার জটিল, কারণ এলোপ্যাথি ডাক্তাররা ক্যান্সারে ফেল করার আগেই বলে হোমিওপ্যাথির কাছে যাও। আচিল হয় না আমাদের? আচিলের ট্রিটমেন্ট কে দেয়? এলোপ্যাথিরা দেয়? ওরা আমাদের কাছে আসে। আচিল তো ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। ক্যান্সার কাকে বলে? মাস গ্রোথ অফ সেল। মাস গ্রোথ অফ সেল, সেলের বৃদ্ধি হলো ক্যান্সার। আচিলের শুধু সর্বদা হোমিওপ্যাথি ডাক্তাররা শিখে যায়। তো হোমিওপ্যাথি ডাক্তারের প্রাথমিক চিকিৎসা যেটা শিখে সেটা ক্যান্সারের চিকিৎসা। এখন একটা পেশেন্ট আপনার কাছে এসেছে, তার ক্যান্সারের সিমটম আছে কিন্তু প্যাথোলজি নেই। তার শরীরে টিউমার অনেকগুলো আছে, পলিপস আছে, পাইলস আছে, এখানে একটা লিম্ফ আছে, এখানে একটা গুটি আছে, এখানে একটা আসিল আছে। আপনার কাছে ট্রিটমেন্ট এসেছে, আপনি তার ম্যানেজমেন্ট দেবেন না? স্যার ম্যানেজমেন্ট তো অবশ্যই দেব। আমি যদি ম্যানেজমেন্ট দিতে ফল করি তাহলে ওই রুগীর যত দ্রুত উন্নতি হওয়ার কথা ছিল, রিকভার করার কথা ছিল, রিকভারি টাইমটা ডিউরেশনটা আরো বেড়ে যাবে। আমি যদি ম্যানেজমেন্ট দেই ওই রোগী 1 মাসে হয়তো সুস্থ হবে, আর ম্যানেজমেন্ট যদি না দিই তাহলে 6 মাস। এখন ক্যান্সারের রোগী আমার কাছে আসছে, প্রথম তার যেটা করতে হবে ম্যানেজমেন্ট, আপনি কোনো ধরনের মিষ্টি খাবেন। মিষ্টি হচ্ছে ক্যান্সারের রোগীর জন্য ওই রকম শস্য চারার জন্য ইউরিয়া দেবে। তাহলে আপনাকে আমাকে আগে এটা জানতে হবে। এখন আপনার কাছে এসেছে একটা রোগী, আপনি জানলেন যে মাস গ্রোথ অফ সেল মানে ক্যান্সার, কিন্তু একজন এসেছে তার সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেল নষ্ট হয়ে যাচ্ছে, সেল মারা যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, চামড়া পচে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, উঠে গেলে আর ওটা রিকভার করতেছে না। তার নাকি সেল ড্যামেজ। সেল ড্যামেজ কি? সেল ড্যামেজ হচ্ছে টিবি। এই যে টিবি রোগী আপনার কাছে আসলো, তাহলে আপনি তাকে কি ম্যানেজমেন্ট দেবেন? ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু ডিসেবিলিটির ক্ষেত্রে, অটিজমের ক্ষেত্রে ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে একটা ডিসেবল বাচ্চাকে আমরা অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, কোনো কোনো ক্ষেত্রে 100%। এবং এরকম অনেক কেস আছে আমাদের কাছে যে এই সমস্ত বাবুরা 100% সুস্থ হয়ে গেছে অথবা 80% সুস্থ হয়ে গেছে। জেনারেল স্কুলে এখন পড়ালেখা করছে, আগে বিশেষ স্কুলে পড়তো, এখন জেনারেল স্কুলে পড়তো, তার মানে সে জেনারেলাইজ হয়ে গেছে। এটা হোমিওপ্যাথি চিকিৎসায় সম্ভব।